অনার্স চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক এই বিষয়ে আজকে আমি আলোচনা করব বাংলাদেশের পররাষ্ট্রনীতির বর্তমান ধারা এবং এই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কিছু উন্নয়নের ক্ষেত্রে কিছু সুপারিশ এবং তার সাথে ছোট করে বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য বলি। তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থান, বিশেষত সমুদ্র সন্নিহিত দেশ হিসেবে বিশ্ব রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই ঐতিহাসিক ভৌগোলিক কারণে বাংলাদেশ তার নিকটতম যে প্রতিবেশী যথা চীন, ভারত, নেপাল, ভুটান ও মায়ানমারের সাথে অত্যন্ত সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক স্থাপনে আগ্রহী। এছাড়াও জাতিসংঘ, সার্ক, বিমস্টেক, WTO, কমনওয়েলথ, ৭৭ জাতি গ্রুপ, জোট নিরপেক্ষ আন্দোলন, ইসলামী সম্মেলন সংস্থা প্রভৃতি সংগঠনের সদস্য হিসেবে বাংলাদেশ দায়িত্ব পালন করছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির যে মূল কথা, যে কারো প্রতি বিদ্বেষ নয়, সকলের প্রতি বন্ধু ভাবাপন্নতা, এই নীতি আদর্শকে বাংলাদেশ সবসময় ধারণ করে এসেছে। জন্মলগ্ন থেকেই বাংলাদেশ জাতিসংঘ সনদের প্রতি আনুগত্য প্রকাশ করেছে, বিশ্ব শান্তির জন্য ক্রমাগত কাজ করে চলেছে। জাতিসংঘের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদে বাংলাদেশ যাবৎকাল এখন পর্যন্ত সবসময়ই ভালো বলিষ্ঠ ভূমিকা রেখেছে, যেটি শান্তিকামী বিশ্বে আমাদের জন্য প্রশংসা বয়ে নিয়ে এসেছে। তাহলে আমরা প্রথমেই দেখি যে আলোচনায় প্রথমে আসে বাংলাদেশ ভারত সম্পর্ক। বাংলাদেশের সাথে ভারতের কিন্তু একটু ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, ঐতিহাসিক বিষয় রয়েছে। কারণ ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহায়তা করেছে এবং বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দিয়েছে ভারত। আর ভারত হচ্ছে বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের 3 দিকে ভারতের অবস্থান। সুতরাং এই যে ভারতের 3 দিকে অবস্থান হওয়া সত্ত্বেও কিন্তু বেশ কিছু সমস্যার কারণে বাংলাদেশের সাথে ভারতের যে সুসম্পর্ক, ভালো একটি ব্যবস্থা গড়ে ওঠার কথা, সেটি কিন্তু সেভাবে গড়ে উঠতে পারছে না। এখানে একটা বড় কারণ হতে পারে, সেটি হচ্ছে সীমান্তে যে সমস্যাগুলো আছে, সীমান্তে সমস্যা হচ্ছে। আরেকটি হচ্ছে আন্তঃনদী সংযোগ প্রকল্প, বাণিজ্য বৈষম্য এবং গঙ্গার পানির ন্যায্য হিস্যা বাংলাদেশকে প্রদান না করা। এগুলিকে মোটামুটিভাবে সমস্যা বলে রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করছেন এবং তারা বলছেন যে এই সমস্যাগুলো যদি আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলোর গঠনমূলক সমাধান করা যায়, তাহলে ভারতের সাথে বাংলাদেশের অত্যন্ত চমৎকার একটি সম্পর্ক, যেই সমস্যা যে ভালো সম্পর্ক আছে, সেটা আরও বেশি উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তার সাথে আমরা আরেকটি যেটি সম্পর্ক আমাদের একদম কাছের দেশ, সেটি হচ্ছে মায়ানমার। বাংলাদেশের সাথে মায়ানমারে বাংলাদেশি পণ্যের একটা বিশাল বাজার আছে। স্বল্প পরিমাণে রপ্তানি বৃদ্ধি করা গেলেও মায়ানমারের সাথে বাংলাদেশের কিন্তু বাণিজ্যিক সম্পর্ক খুব একটা উন্নতি হয়নি। বাংলাদেশের সাথে মায়ানমারের রাজনৈতিক সম্পর্কের সবচেয়ে বড় বাধা আমরা খুব ভালো করে জানি, সেটি হচ্ছে রোহিঙ্গা সমস্যা। এই মায়ানমার থেকে পালিয়ে আসা যে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে বাস করছে এবং মায়ানমার সরকার তাদেরকে নিচ্ছে না। ফলে মায়ানমারের সাথে বাংলাদেশের এই সমস্যাটি নিয়ে একটি বিরাট সমস্যা চলছে বর্তমানে। এর পরবর্তীতে আছে বাংলাদেশের সাথে পশ্চিমা বিশ্বের সম্পর্ক। বাংলাদেশের অর্থনীতিতে আমরা জানি পশ্চিমা বিশ্বের অবদান অনস্বীকার্য। পশ্চিমা বিশ্ব বাংলাদেশের উন্নয়নমূলক কাজের জন্য ঋণ এবং অনুদান প্রদান করে থাকে। বাংলাদেশের বিভিন্ন পণ্যের পশ্চিমা বিশ্বের রাষ্ট্রগুলোতে চাহিদা থাকলেও আমরা কিন্তু বাজার সম্প্রসারণ করতে পারিনি, যদিও এই দেশগুলো আমাদেরকে জিএসপি সুবিধা দিয়ে আসছে। এই পশ্চিমা বিশ্বের সাথে ভালো সম্পর্ক যদি তৈরি করা যায়, তাহলে আমাদের রপ্তানি বাজার সম্প্রসারণ হতে পারে।
বাংলাদেশি পররাষ্ট্রনীতির বর্তমান ধারার একটি উল্লেখযোগ্য বিষয়, সেটি হচ্ছে বাংলাদেশ এবং পূর্ব ব্লক। বাংলাদেশের দেখা যায় যে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তাইওয়ান, ইন্দোনেশিয়া, লাওস এবং ভিয়েতনাম এই পূর্ব ব্লকের উল্লেখযোগ্য রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে অনেক বেশি আলোচনা শুরু হয়েছে। বর্তমান বিশ্বে অর্থনৈতিক কূটনীতি যে প্রবণতা বৃদ্ধি পেয়েছে, বাংলাদেশ তারই ধারাবাহিকতায় এই পূর্ব ব্লকের সাথে অর্থনৈতিক কূটনীতি জোরদার করেছে। এর মূল কারণই হচ্ছে রপ্তানি বাজার বৃদ্ধি করা, মানব সম্পদ রপ্তানি বৃদ্ধি করা, সস্তায় পণ্য আমদানি এবং রপ্তানি পণ্যে ট্যারিফ ও শুল্ক সুবিধা পাওয়া। আমরা এরপর দেখতে পাই বাংলাদেশ আরেকটি বড় বিষয়, সেটি হচ্ছে বাংলাদেশ চীন সম্পর্ক। চীন বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, আর্থিক ও কারিগরি সাহায্য প্রদান করে থাকে। বাংলাদেশে বিভিন্ন সড়ক সেতু সহ ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র বাংলাদেশে চীনের মৈত্রীর নিদর্শন। সাম্প্রতিককালে চীন বাংলাদেশে তাদের রপ্তানি বাজার ব্যাপক বৃদ্ধি করেছে। এছাড়াও চীন ছিল বাংলাদেশের সর্বোচ্চ রপ্তানিকারক দেশে পরিণত হয়েছিল 2006 সালে। বাংলাদেশের বেশ কিছু পণ্য চীন শুল্ক আমদানি সুবিধা প্রদান করেছে। এরপরে আমরা চলে যাই বেশ কিছু সংস্থাগুলোর সাথে। জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্ক। জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংস্থার সাথে বাংলাদেশের অত্যন্ত নিবিড় সম্পর্ক আছে। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণ সারা বিশ্বে প্রশংসিত। এর সাথে সাথে ইউনিসেফ আমাদের 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। তার সাথে সাথে বাংলাদেশের সাথে ন্যামের সম্পর্ক, বাংলাদেশের সাথে ওআইসিভুক্ত দেশগুলোর সম্পর্ক, বাংলাদেশের সাথে কমনওয়েলথ এবং সার্কের সম্পর্ক অত্যন্ত নিবিড়। এছাড়াও বিশ্ব বাণিজ্য সংস্থা, বিশ্বব্যাংক, IMF, ADB এবং IDB এরা সবাই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে। সুতরাং এভাবে আমরা দেখি যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এভাবেই পরিচালিত হচ্ছে। এখন কিছু সুপারিশ যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কিভাবে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা কিভাবে কিছু সুপারিশমালা আমরা প্রদান করতে পারি, যেগুলো দিয়ে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আরও বেশি ডেভেলপ হতে পারে, আরও বেশি উন্নত হতে পারে, আরও বেশি উন্নতির আমরা করতে পারি। সেখানে প্রথম কাজই যেটি করতে হবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, যদি আমরা কিছু ভালো কিছু করতে চাই, সেটি হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন ঘটাতে হবে, ব্যাপক সম্পর্ক উন্নয়ন ঘটাতে হবে। যেমন ভারত ও মায়ানমার বাংলাদেশের একদম কাছের দেশ। আরও আছে নেপাল, ভুটান এবং চীন, একদম কাছের দেশ। বলা হয়েছে এদের সাথে যদি আমরা সম্পর্কে উন্নয়ন ঘটাতে পারি ভালোভাবে, তাহলে বাংলাদেশের অনেক বেশি উন্নয়ন, অনেক বেশি লাভ হবে। কি কি লাভ হবে? এক, প্রতিরক্ষা খাতে আমাদের ব্যয় কমে যাবে, আমাদের রপ্তানি বাজার বৃদ্ধি পাবে, তারপর আমাদের আঞ্চলিক রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি পাবে। কী কী বৃদ্ধি পাবে আমরা আবার দেখি। যদি আমরা এই দেশগুলোর সাথে আমাদের সুসম্পর্ক তৈরি করতে পারি, ভারত, মায়ানমার, তারপর হচ্ছে নেপাল, ভুটান ও চীন, তাহলে আমাদের কি হবে? এক, আমাদের প্রতিরক্ষা খাতে ব্যয় কমে যাবে। দুই হচ্ছে আমাদের রপ্তানি বাজার বৃদ্ধি পাবে। আর সবশেষ হচ্ছে আঞ্চলিক রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি পাবে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলতে পারি সেটি হচ্ছে মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়ন করা। জনসংখ্যার ভিত্তিতে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান 3 নম্বরে। আর সে কারণে মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের একটা বড় সুযোগ আছে। এই সুযোগকে যদি আমরা কাজে লাগাই, তাহলে আমরা কি কি সুবিধা পাব? এক, আর্থসামাজিক উন্নয়নে আর্থিক সাহায্য পাবো আমরা। দুই, জনশক্তি রপ্তানি করতে পারবো আমরা মুসলিম দেশগুলোতে। আর তিন, আন্তর্জাতিক রাজনীতিতে মুসলিম বিশ্বের সমর্থন বাংলাদেশের অবস্থানকে সুদৃঢ় করবে। আর তারপরে আবার আরেকটি বিষয়, সেটি হচ্ছে আমরা দেখি যে আঞ্চলিক রাজনৈতিক ও
ও অর্থনৈতিক সংগঠনের সাথে সম্পর্ক বাড়ানো বা ভালো সম্পর্ক তৈরি করা। বিশ্ব বাণিজ্যে আমরা দেখি যে আঞ্চলিক জোটগুলো যে গড়ে উঠেছে, সারা বিশ্বে তোমরা দেখো যে আঞ্চলিক জোট গড়ে উঠেছে, এবং জোট গড়ে ওঠার কারণে যে ছোট ছোট দেশগুলো আছে তারা কিন্তু খুব বিপদে আছে, কারণ তারা বড় দেশগুলোর সাথেও জোট করতে পারে না, আবার একদম নিজেদের ছোট অনেক অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ার কারণে তারা কারোর সাথে জোটভুক্ত হতে পারে না। ফলে বাংলাদেশকে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সে কারণে বলা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির জন্য আর আঞ্চলিক রাষ্ট্রগুলোর সাথে পারস্পরিক রাজনৈতিক সম্পর্ক যদি আমরা তৈরি করতে পারি এবং তার মাধ্যমে সাফটা, বিমস্টেক এবং আসিয়ানের মতো আন্তর্জাতিক বা আঞ্চলিক অর্থনৈতিক সংগঠনগুলোর সাথে আমরা যদি সম্পর্ক জোরদার করতে পারি, তাহলে কিন্তু আমাদের রাজনৈতিক অবস্থানটা বিশ্ব অঙ্গনে অনেক ভালো হবে। আরেকটি বড় বিষয় আছে, সেটি হচ্ছে জনশক্তি রপ্তানিকে অনেক বেশি গুরুত্ব দেয়া। বাংলাদেশ বিশ্বের একটা দরিদ্রতম দেশ হলেও কিন্তু আমাদের জনশক্তি ব্যাপক। এই জনশক্তিকে যদি আমরা জনসম্পদে রূপায়িত করতে চাই, জনসম্পদে পরিণত করতে চাই, তাহলে আমাদেরকে এই জনসম্পদকে বিদেশে রপ্তানি করতে বা বিদেশে পাঠাতে, কাজ করার জন্য বিদেশে পাঠাতে আমাদেরকে ব্যাপক প্রচেষ্টা চালাতে হবে। আমাদেরকে প্রয়োজনীয় কূটনৈতিক তৎপরতা চালাতে হবে, ভালো কূটনৈতিক নীতি তৈরি করতে হবে, যার দ্বারা আমরা এরকম মালয়েশিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, মধ্যপ্রাচ্যে আমাদের অদক্ষ যে শ্রমশক্তি সেগুলোকে আমরা রপ্তানি করতে পারি। আর তার সাথে সাথে দক্ষ জনশক্তিগুলোকে আমরা পশ্চিমা বিশ্ব বা যুক্তরাষ্ট্রে আমরা সেসব দেশে পাঠানোর জন্য আমরা প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে পারি এবং দক্ষ জনশক্তিকে সেখানে পাঠাতে পারি। আরেকটি বড় কাজ, সেটি হচ্ছে পূর্বমুখী অর্থনৈতিক কূটনীতি সম্প্রসারণ, যেটি নিয়ে এখন অনেক তোলপাড় চলছে। সাম্প্রতিক বিশ্বে পররাষ্ট্রনীতিতে অর্থনৈতিক কূটনীতিকে ব্যাপক প্রাধান্য দেওয়া হচ্ছে। বাংলাদেশকেও সে কারণে অর্থনৈতিক কূটনীতির উপর গুরুত্ব আরোপ করতে হবে। ভূ রাজনৈতিক অবস্থান ও গুরুত্বের কারণে বাংলাদেশের সাথে পূর্ব দিকের রাষ্ট্রগুলো অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা কিন্তু অনেক সহজ। মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, তাইওয়ান, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, এই সব দেশের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক যদি জোরদার করা যায়, তাহলে কিন্তু বাংলাদেশ অনেক সুবিধা পাবে। আমাদের রপ্তানি বাজার বৃদ্ধি পাবে, আমাদের জনশক্তি রপ্তানি করা যাবে, আমরা সস্তায় জিনিস আনতে পারবো, আমাদের টেক্সটাইল পণ্যকে আরও আমরা অনেক বেশি বিস্তৃত করতে পারবো। আরেকটি বড় বিষয় এখানে বলা হয়েছে, সেটি হচ্ছে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক উন্নয়ন এবং একই সাথে পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়ন। আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান কোনগুলো? বিশ্বব্যাংক, IMF, ADB, IDB, এদের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হতে হবে, অত্যন্ত গভীর হতে হবে, যাতে করে আমরা কি করতে পারি, আমরা আর্থিক সাহায্য প্রদানের ক্ষেত্রে আমরা যেন তাদের সাথে আমরা সবসময় দর কষাকষির ক্ষেত্রে অনেক বেশি নমনীয় থাকি, আমরা যেন তাদের সাথে সুসম্পর্ক রাখি। পশ্চিমা বিশ্বের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন হতে হবে, আমাদের পশ্চিমা বিশ্বের সাথে ভালো সম্পর্ক থাকতে হবে, কেননা বিশ্বের সামরিক শক্তি ও পুঁজির একটা বিরাট অংশ পশ্চিমা বিশ্বের হাতে। তৃতীয় বিশ্বের একটা দরিদ্র দেশ হিসাবে বাংলাদেশের এই ধনী দেশের সাথে সম্পর্ক জোরদার করা ছাড়া আর কোনো উপায় কিন্তু নাই। পশ্চিমা বিশ্বের সাথে বাংলাদেশ যদি ভালো সম্পর্ক রাখে, তাহলে আমাদের পোশাক রপ্তানি যেটি আমরা GSP সুবিধা পাচ্ছিলাম সেটি আমরা আরও বেশি বাড়াতে পারবো। আমাদের শ্রম শক্তি, যেটা দক্ষ জনশক্তি, সেটি আমরা রপ্তানি করতে পারবো। তারপর আমরা ওদের কাছ থেকে আর্থিক ও কারিগরি সাহায্য পাবো, এবং আন্তর্জাতিক রাজনীতিতে যদি পশ্চিমা বিশ্ব আমাদেরকে সমর্থন করে, তাহলে বাংলাদেশের অবস্থান অত্যন্ত শক্তিশালী অবস্থান হবে। এভাবে আমরা দেখি যে এভাবে যদি আমরা কিছু সুপারিশমালা দিতে পারি বাংলাদেশের পররাষ্ট্রনীতির বর্তমান ধারার সাথে, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের এই বিষয়টি আমাদের কাছে আরও সুন্দরভাবে উপস্থাপিত হবে বা আমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পারবো। তাহলে এরপরে আমরা চলে যাই, খুব ছোট করে আমি বলেছিলাম আমি পড়াবো বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি।
আমরা জানি যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রথম বা মূল লক্ষ্যই হচ্ছে আত্মরক্ষা, যেটির মাধ্যমে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে পারবো। কেননা আমাদের যে ভূ রাজনৈতিক অবস্থান, তিন দিকে ভারত এবং মায়ানমার বাংলাদেশের জন্য সবসময় আমরা অসুবিধাজনক অবস্থানে আছে। সীমান্তে যে অনিরাপত্তাজনিত যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, আর এছাড়াও মায়ানমারের মাধ্যমে যে রোহিঙ্গা সমস্যা তৈরি হচ্ছে, নাফ নদী দিয়ে যে ব্যাপক হারে ঢলের মতো মানুষ আসছে আমাদের দেশে অবস্থান করছে। আমরা মানবিক কারণে আমাদের রাষ্ট্র মানবিক কারণে আমরা এদেরকে বেরও করে দিতে পারছি না। এই কারণেই বাংলাদেশকে এখন বা বাংলাদেশের পররাষ্ট্রনীতির মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত সেটি হচ্ছে আত্মরক্ষা করা বা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা। দ্বিতীয়ত উদ্দেশ্য যেটি বাংলাদেশের পররাষ্ট্রনীতি সেটি হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। সব ধরনের মানব সম্পদ, ভূমি, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, এই সব কিছু আমাদেরকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, যাতে করে এর সঠিক ব্যবহার দিয়ে আমরা আমাদের রাষ্ট্রকে বিশ্ব বাজারে বা বিশ্ব মানচিত্রে একটি সুন্দর অবস্থানে নিয়ে যেতে পারি। তৃতীয়ত আমরা বলছি ইন্টারন্যাশনাল কোঅপারেশনের কথা বা আন্তর্জাতিক সহযোগিতা। আন্তর্জাতিক সহযোগিতা লাভ বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটা অন্যতম লক্ষ্য। কারণ এই ধরনের আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া আমাদের মতো ছোট দেশগুলো, আমাদের মতো দুর্বল দেশগুলো কিন্তু খুব বেশি এগিয়ে যেতে পারে না। সেই কারণে এই আন্তর্জাতিক সহযোগিতা পাওয়ার জন্য আমাদের সব সময় আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বড় রাষ্ট্রগুলোর সাথে, শক্তিশালী রাষ্ট্রগুলোর সাথে সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করতে হবে। আরেকটি বড় কাজ করতে হবে, সেটি হচ্ছে জাতীয় শক্তি বৃদ্ধি করা, আমাদের ন্যাশনাল পাওয়ারটা বাড়ানো। যেমন আমাদের যা যা আছে, আমাদের প্রাকৃতিক সম্পদ, আমাদের জনসম্পদ এবং আমাদের এই যে নৈতিক যে মনোবল, দৃঢ় মনোবল, আমাদের যে মুক্তিযুদ্ধের 9 মাস যুদ্ধ করে আমরা যে স্বাধীনতা এনেছি, এই যে শক্তি, আমাদের মানসিক শক্তি, এই সবগুলোকে আমাদেরকে কাজে লাগাতে হবে, যার মাধ্যমে আমাদের জাতীয় শক্তি বৃদ্ধি করতে হবে এবং এর মধ্য দিয়ে, জাতীয় শক্তি বৃদ্ধির মধ্য দিয়ে আমরা আমাদেরকে, আমাদের দেশকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে পারবো। এবং এই জাতীয় শক্তি বৃদ্ধির মধ্য দিয়ে আমাদের জাতীয় মর্যাদা বা ন্যাশনাল ডিগনিটিটা বাড়াতে হবে। এই ডিগনিটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে করি। জাতীয় মর্যাদা বা ডিগনিটি, এই ডিগনিটি বাড়ানোর জন্য বাংলাদেশকে বিভিন্নভাবে তাদের পররাষ্ট্র বা কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে হবে। এর সাথে সাথে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ, এছাড়াও পরিবেশ রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ সর্বতোভাবে একেবারে স্বনির্বন্ধভাবে কাজ করবে। এইভাবে কাজ করার মধ্য দিয়ে বাংলাদেশ সারা পৃথিবীতে তার একটি যে সুন্দর অবস্থান আছে, তার একটি যে শক্তিশালী অবস্থান আছে, সেটি প্রমাণ করার চেষ্টা করবে। তাহলে এভাবে আমরা দেখি, আমরা মোটামুটিভাবে আমরা একটি অবস্থানে চলে এসেছি। আমাদের সিলেবাসটা একটা পর্যায়ে আমরা নিয়ে আসতে পেরেছি। আজকের ক্লাসটা যদি শেষ হয়, আমরা মোটামুটিভাবে বেশ কিছুটা আগিয়ে আমরা গিয়েছি এবং আমি মনে করি আমি আগামীতে এই মাসে যদি আমি আরও যদি দুটো ক্লাস বা একটি ক্লাস নিতে পারি, তাহলে আমি মোটামুটি সিলেবাসের একটা ভালো অবস্থানে চলে যাব এবং আমি মনে করি যে আগামী মাসে আমাদের সিলেবাস আমরা শেষ করতে পারবো। আমি চেষ্টা করবো এই মাসে এবং আগামী মাস মিলে আমার সিলেবাসটা শেষ করে ফেলতে। এবং তোমরা জানো, তোমরা শুনেছো যে আমরা একটা ফার্স্ট কোর্সের একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আমাদের আলোচনা করা শুরু হয়েছে এবং তোমাদেরকে প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে এবং সেগুলো তোমরা দ্রুত পড়াশোনা করার চেষ্টা করো। কারণ যে কোনো সময় পরীক্ষার তারিখ দিয়ে দিলে তোমাদের পরীক্ষা দিতে হবে এবং এভাবেই হয়তোবা, জানি না, সৃষ্টিকর্তা ভালো জানেন, যে এভাবেই হয়তোবা আমাদের দৈনন্দিন কার্যক্রমগুলো পরিচালনা করতে হবে এবং এভাবেই আমাদের পড়াগুলো শেষ করতে হবে। সুতরাং খুব সিরিয়াসলি পড়াশোনা করা শুরু করো, কারণ হচ্ছে যে সময় চলিয়া যায় নদীর স্রোতের ন্যায়, এটি চলে গেলে কিন্তু আর আসবে না। কিন্তু পরীক্ষা কিন্তু ঠিক সময়েই হবে, পরীক্ষা কিন্তু সময় মতোই তার পরীক্ষার কাজগুলো করে নেবে। সুতরাং আমাদের এই বিষয়গুলো মনে রেখেই আমরা আজকে ক্লাসটা শেষ করছি। আশা করি সবাই ভালোভাবে পড়াশোনা করবে এবং
এবং এই কোভিডকালীন পরিস্থিতিতে তোমরা সব ধরনের নিয়মকানুন মেনে চলবে, বাবা মার সাথে ভালো সম্পর্ক বজায় রাখবে এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে সহযোগিতা করার চেষ্টা করবে এই কোভিড সময়ে যতটা করা যায় স্বাস্থ্যবিধি মেনে। আজকে পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।